You are watching Max Media London. ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সাত্তার। বাংলাদেশে এই কয়দিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান লড়ছিলেন সেনা সদরে তার বাংকারে অবস্থান করে, আর সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূস লড়ছিলেন যমুনায় তাঁর সুরক্ষিত সদর দপ্তরে অবস্থান নিয়ে। আর যুদ্ধক্ষেত্রে দৃশ্যমান ছিলেন সরকার প্রধানের আইসিটি সেক্টর কমান্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একের পর এক গোলা হামলা চলছিল সেনাপ্রধানের অবস্থানকে লক্ষ্য করে। এই গোলাবারুদের মধ্যে ছিল ২৫ জন সাবেক এবং বর্তমান সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, হত্যা, নির্যাতনের দায়ে মামলা, আদালত কর্তৃক এই মামলার অভিযোগ আমলে নেয়া এবং শেষ পর্যন্ত আদালতে অভিযুক্ত এই সামরিক কর্মকর্তাদের গ্রেফতারের জন্য আদালতের পক্ষ থেকে আদেশ দেয়া। আরও ছিল বেসামরিক আদালতে এই সামরিক কর্মকর্তাদের বিচারের উদ্যোগের মতো গাইডেড বোমা, আর এই কর্মকর্তাদের সামরিক হেফাজতে নয় বেসামরিক আদালতে পাঠানোর যে চেষ্টা, সেরকম একটি আর্টিলারি কামান। তাজুল ইসলাম সরকার প্রধানের সমর্থনে তার লড়াই জোরদারভাবে চালিয়ে গেছেন। তিনি বিদেশি শক্তিরও সমর্থন পেয়েছিলেন, অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার কমিশন এই বিচারের উদ্যোগের প্রশংসা করেছে, বলেছে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি সুনির্দিষ্ট পদক্ষেপ, উৎসাহব্যঞ্জক পদক্ষেপ, এবং তারা এই প্রক্রিয়াটি চলমান রাখার জন্য আহ্বান জানিয়েছিল। এবং তারা এমনকি এটাও বলেছিল যে বেসামরিক আদালতেই যেন এই সামরিক কর্মকর্তাদের বিচারের কাজটি সম্পন্ন হয়। একই রকম বক্তব্য দিয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই সংগঠনটিও। তারা বলেছিল বেসামরিক আদালতেই যেন এই সামরিক কর্মকর্তাদের আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা করা হয়। অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি শক্তিশালী সমর্থন পেয়েছিলেন তার স্বগোত্রীয়দের মধ্য থেকে, সেনাবাহিনীতে কর্মরত সাবেক কর্মকর্তাদের যে সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের কাছ থেকে। অক্টোবরের ৮ তারিখ, যেদিন আদালত থেকে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের জন্য নির্দেশ জারি করা হয়েছিল, সেদিন থেকে শুরু করে আজ ২২ অক্টোবর আদালতে তাদের সোপর্দ করার এই দিন পর্যন্ত এই ১৪ দিনে যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে, তার মধ্যে কখনো মনে হয়েছিল সেনাবাহিনীর প্রধান বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন, কখনো মনে হয়েছে আইসিটি সেক্টর কমান্ডার তাজুল ইসলাম এগিয়ে রয়েছেন। কিন্তু সরকার ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতি শেষ পর্যন্ত যুদ্ধে গড়ায়নি। আমরা যদি একটা খেলার বিচারে হিসাব করি, তাহলে দেখা যাবে এই খেলাটি ড্র হয়েছে। দুপক্ষেরই যেন উইন উইন সিচুয়েশন। তবে এটা ঠিক যে দুই পক্ষকেই কিছুটা হলেও ছাড় দিতে হয়েছে একে অপরকে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যখন ২৫ জন সাবেক এবং বর্তমান সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আনা গুম, হত্যা, নির্যাতনের মতো মানবাধিকার বিরোধী অপরাধে সংযুক্ত থাকার, সম্পৃক্ত থাকার অভিযোগ আমলে নেয়, তখন থেকেই এবং তাদের যখন গ্রেফতারের আদেশ জারি করা হয়, একই দিনেই সেটি হয়েছে। আদালত অভিযোগ গ্রহণ করেছে, আমলে নিয়েছে এবং একই দিন গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছে। সেদিন থেকেই সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা দূরত্বের সৃষ্টি হয়েছিল এবং মনে হয়েছিল একটি যুদ্ধের দামামা বেজে উঠছে। সেনাবাহিনী যেসব অভিযোগে এই সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে, সেগুলো তারা কন্টেস্ট করছে না, তারা এগুলোর বিরোধিতা করছে না, কিন্তু তাদের বক্তব্য ছিল যে সেনা আইনে এই সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিচারের কাজটি যেন সম্পন্ন করা হয়, তাদের যেন বেসামরিক আদালতে উপস্থাপিত না করা হয়, সোপর্দ না করা হয়, বিচারটি সেখানে যেন না হয়। কিন্তু সরকার তাতে সায় দেয়নি। ফলে দুপক্ষে একটি পরস্পরের চোখে চোখ রেখে কে আগে কখন চোখের পলক ফেলে সেরকম পরিস্থিতির সৃষ্টি হয় এবং তার চাইতেও বড় কিছু ঘটে যেতে পারে বলে একটা শঙ্কার সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে সেনাবাহিনী বেসামরিক আদালতে ওই অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচারের ব্যাপারে একমত হয়েছিল, কিন্তু তাদের বক্তব্য ছিল তারা পুলিশের হাতে সোপর্দ করবে না, পুলিশ তাদের গ্রেফতার করবে না, এই অভিযুক্তরা সেনানিবাসের সেনা হেফাজতেই থাকবে এবং আদালতে যখন তারিখ পড়বে, আদালতের বিচার প্রক্রিয়া অনুযায়ী যখন প্রয়োজন পড়বে, তখন তারা এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে সেনাবাহিনীর প্রহরাতেই আদালতে নিয়ে যাবে এবং আবার ফিরিয়ে নিয়ে আসবে সেনানিবাসে তাদের হেফাজতে। এ ব্যাপারে ছাড় দিতে সরকার বিশেষ সময় নেয়নি। তারা বলতে গেলে খুব দ্রুততার সাথেই
সেনানিবাসের ভেতরে একটি ভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করে। বোঝা গেল সেনাবাহিনীর সঙ্গে তাদের একটি বোঝাপড়া হয়েছে। বিচার চলাকালে এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা এই সাবজেলে, এই সেনানিবাসের ভেতরেই অবস্থান করবেন। এটি কারাগারের সেন্ট্রাল যে কারাগার রয়েছে তারই একটি অংশ হিসেবে থাকবে। সেখানে কারাগার ব্যবস্থাপনার আওতাতেই তারা সেখানে অবস্থান করবেন এবং তাদেরকে বিচারের সময়, দরকারের সময় তাদেরকে আদালতে আনা নেওয়া করা হবে। এরকম একটি সমঝোতা সেনাবাহিনীর সাথে সরকারের হয়েছে, তখন এটা বোঝা গেছে। নিশ্চিতই ধারণা করা চলে যে বেসামরিক আদালতেই এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়ে সেনাবাহিনী রাজি হওয়ার পরই সরকারের তরফ থেকে এই ছাড়টুকু দেওয়া হল। পর্দার আড়ালে দুপক্ষে এই বিষয়টি নিয়ে নানা রকমের সমঝোতার আলাপ এবং সমঝোতা নিশ্চয়ই হচ্ছিল, কিন্তু এ সম্পর্কে বিস্তারিত কোনো দিক থেকেই তেমনভাবে পাওয়া যাচ্ছিল না। সুতরাং জনমনে, জনপরিসরে একটি শঙ্কা থেকেই গিয়েছিল। বিশেষ করে 22 অক্টোবর, যে দিনটি আদালত কর্তৃক নির্ধারিত হয়েছিল যে এদিন অভিযুক্ত এবং গ্রেফতার করা সেনা কর্মকর্তাদেরকে আদালতে হাজির করতে হবে, সেই দিন কি পরিস্থিতি দাঁড়ায়, কোন দিকে পরিস্থিতি যায় এবং সেনা কর্মকর্তাদের আসলেই সেদিন আদালতে হাজির করা হবে কিনা সে নিয়ে যে শঙ্কা, তার পরিপ্রেক্ষিতেই 22 অক্টোবরের দিনটির দিকে সবারই চোখ নিবদ্ধ ছিল। এই যে শঙ্কা, এই উদ্বেগ, এর একটি কারণও ছিল। আইসিটির সেক্টর কমান্ডার তথা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বেশ দক্ষতার সঙ্গেই এই পুরো বিষয়টিতে, বিশেষ করে গত কয়েকদিন, একটি কার্যকর সাসপেন্স তৈরি করে রেখেছিলেন। যখন আদালত থেকে আদেশ জারি করা হল সেনা কর্মকর্তাদের গ্রেফতার করার জন্য, তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী যে 15 জন সামরিক কর্মকর্তা এখন চাকুরিতে রয়েছেন এবং যাদেরকে পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে, শুধু একজনকে পাওয়া যায়নি, মেজর জেনারেল কবির আহমেদ, তিনি অবৈধভাবে অনুপস্থিত, কথা বলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। বাকি 15 জনকে পাওয়া গেছে এবং তাদেরকে সেনাবাহিনীতে অ্যাটাচড করা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছিলেন যে তাদেরকে সেনাবাহিনীতে ক্লোজ করে নিয়ে আসা হয়েছে, সেনাবাহিনীর হেফাজতে তারা রয়েছে। সুতরাং এই পরিস্থিতির প্রেক্ষিতে যখন গোটা অবস্থা একটু হয়তোবা কুলডাউন হওয়ার দিকে যাওয়ার কথা, কিন্তু তখন আইসিটির প্রসিকিউটর তাজুল ইসলাম সাফ জানিয়ে দিলেন যে সেনাবাহিনীর গ্রেফতার করার কোন রকমের অধিকার নেই, এই অধিকার একমাত্র পুলিশ বাহিনীর, এবং দেশের আইন, সংবিধান এবং ফৌজদারি আইন, সকল আইনেই বলা আছে যে কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করা হয় তাহলে 24 ঘন্টার মধ্যেই আদালতে তাকে হাজির করতে হবে। এই আইনের বিধান সেনাবাহিনী তখন প্রতিপালন করছিল না, কারণ তারা গ্রেফতারও বলছিল না, যদিও বলা হয়েছে একরকমের আটক অবস্থা, তাদেরকে সেনা হেফাজতে নিয়ে আসা হয়েছে, সেনা নিবাসে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেনা কর্তৃপক্ষ তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করেনি, অথবা 22 অক্টোবর পর্যন্ত যে সময়সীমা নির্ধারিত ছিল তার মধ্যে তারা আদালতেও তাদেরকে সোপর্দ করেনি। এখন বোঝা যাচ্ছে এই সময়টিতে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে বোঝাপড়ার সংলাপ চলছিল, আলাপ চলছিল এবং কোনো ক্ষেত্রে ছাড় দিয়ে হলেও তারা শেষ পর্যন্ত একটা সমঝোতার পরিস্থিতি এসেছিলেন। একদিকে পর্দার আড়ালে নানা খেলা চলছে, সমঝোতার আলোচনা চলছে, অন্যদিকে সরকার যখন সেনানিবাসের ভেতরে একটি ভবনকে সাবজেল হিসেবে ঘোষণা দিল, তখনও তাজুল ইসলাম আবারও সাসপেন্স ক্রিয়েট করলেন। তিনি বললেন যে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী অভিযুক্তদের, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করতে হবে এবং তখন আদালতের সিদ্ধান্ত নেবেন। তারা আদালতের পক্ষ থেকে আদেশ দেয়া হবে যে এই সোপর্দ করা ব্যক্তিদের, গ্রেফতারকৃত ব্যক্তিদের কোথায় পাঠানো হবে, কারাগারে পাঠানো হবে, কোথায় পাঠানো হবে, এটা কি সাবজেল হবে অথবা কেন্দ্রীয় জেল অথবা কেরানীগঞ্জ কারাগার অথবা কাশিমপুর কারাগার, ঢাকা সেন্ট্রাল জেল, যে কোনোখানেই তারা পাঠানোর একটা সিদ্ধান্ত দিতে পারেন। তারা বলতে পারেন কারাগারে পাঠানো হবে এবং তখন কারা কর্তৃপক্ষ সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তাদের কোথায় পাঠানো হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে তাজুল ইসলাম আসলে এটাই বোঝাতে চেয়েছিলেন যে সরকার যতই সাবজেল ঘোষণা করুক সেনানিবাসের মধ্যে এবং সেনাবাহিনী, সেনা কর্তৃপক্ষ যতই সন্তুষ্টি লাভ করার সুযোগ খুঁজে বেড়াক না কেন, যে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের এখন বেসামরিক কারাগারে যেতে হবে না, সেটিকে তিনি নস্যাৎ করে দেওয়ার চেষ্টায় বোঝালেন যে সরকার সাবজেল ঘোষণা করতে পারে, কিন্তু কোথায় এই গ্রেফতারকৃতদের রাখা হবে সে ব্যাপারে আদেশ দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের। এইভাবে তিনি বেশ কয়েকটা দিন ধরেই সাসপেন্স ক্রিয়েট করে যাচ্ছিলেন, যার পরিপ্রেক্ষিতে
বিভিন্ন স্থানে সচেতন মহলে, রাজনৈতিক মহলে, সাধারণ দেশবাসীর মধ্যেও একটা ব্যাপক কৌতূহল, পাশাপাশি শঙ্কারও সৃষ্টি হচ্ছিল যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। আমরা খেলার পরিভাষায় যদি বলি, তাজুল ইসলামের এই ক্রমাগত গুগলি বোলিংয়ের মুখেও সেনাবাহিনী বিভ্রান্ত হয়নি। তারা 4 ছক্কা হয়তো হাঁকাতে পারেনি, কিন্তু তারা খুব সুস্থির মাথায় ধৈর্য ধরে রেখে 1-2 রান এইভাবে তারা এগিয়ে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত দেখা গেল একটি সমঝোতা সত্যি প্রতিষ্ঠিত হয়েছে। এই যুদ্ধংদেহী পরিস্থিতির আপাত অবসান ঘটল আজ বুধবার। আজ বেশ সকালবেলাতেই সেনা কর্তৃপক্ষ অভিযুক্ত 15 জন সামরিক কর্মকর্তাকে সেনা প্রহরায় নিয়ে যান আদালতে, আইসিটিতে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, এবং সেখানে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী কারাগার কর্তৃপক্ষ নিশ্চিতভাবেই সরকারের ইঙ্গিতে, সরকারের সাথে বোঝাপড়ার ভিত্তিতেই এই অভিযুক্ত 15 জন সামরিক কর্মকর্তাকে সেনানিবাসের ভেতরে, ঢাকা সেনানিবাসের ভেতরে যে সাবজেল স্থাপন করা হয়েছে সেখানেই তাদের পাঠানোর সিদ্ধান্ত দেন এবং শেষ পর্যন্ত তাদের সেখানেই পাঠানো হয়েছে বলে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জেনেছি। বিচার সেনা আইনে নাকি বেসামরিক আইনে, এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে, সেনা হেফাজতে রাখা হবে নাকি বেসামরিক কারাগারে, এ নিয়ে যখন কাগবার রীতিমতো তুঙ্গে, তখন এই পরিস্থিতির একটা আপাত নিষ্পত্তির বিষয়টি সকলকেই উজ্জীবিত করেছে। দুপক্ষই জয়ের দাবি করতে পারেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটি ব্যাটল মাত্র নিষ্পত্তি হল, একটি খণ্ড যুদ্ধের সমাপ্তি হয়েছে, কিন্তু এখনো আশঙ্কা রয়ে গেছে একটি ওয়ারের, একটি পূর্ণাঙ্গ যুদ্ধের। শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়াবে, কোন পক্ষ কিভাবে পদক্ষেপ নেবেন, কিরকম সিদ্ধান্ত নেবেন, তার উপরই নির্ভর করবে যে ব্যাটল থেকে আমরা আপাতত রক্ষা পেলেও একটি ওয়ারের মুখোমুখি হতে যাচ্ছি কিনা। তখন এই দুটি পক্ষের মধ্যেই বিবাদ হয়তোবা সীমিত থাকবে না, তাতে আরো অনেক রকমের পক্ষ দেখা যাবে এবং বিষয়টি অনেক বিস্তৃত হয়ে পড়বে। সেরকম কিছু না হোক, এটা আমাদের সকলেরই চাওয়া, কিন্তু চাওয়া শেষ পর্যন্ত পাওয়াতে গিয়ে মিলবে কিনা সে ব্যাপারে আমরা কেউই নিশ্চিত নই। আমরা চাই না যুদ্ধের দামামা বাজুক, আমরা চাই এখন শান্তির পায়রা উড়ুক। ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি। চোখ রাখুন ম্যাক্স মিডিয়া লন্ডনে আমাদের এই অনুষ্ঠানের আগামী পর্বের জন্য। This is Max Media London.